নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক, কিশোর জেলার সম্মানিত অভিভাবক বলা চলে আমাদের, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে, বিশেষ করে আমাদের সাংগঠনিক বাধ্যতার পক্ষ চলতেছে, পক্ষ উপলক্ষ সহ সারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য সুবিধা করা যাচ্ছে অধ্যাপক মোসাদ্দেক আলী। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সুবিধা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত উপজেলা আমি, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সম্মানিত নেতা এবং আমার প্রান্তীয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফে না? সম্মানিত কর্মী ভাইয়েরা, আপনারা জানেন বিগত যে জালিম সরকার 16-17টি বছর এই দেশ শাসন করেছে, তারা ক্ষমতা এসে তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য এমন কোন অপকর্ম বাকি নেই যা নাকি জামাত, শিবির এবং বিএনপির উপর এমন কোন অত্যাচার বাকি নেই যা করে। আপনারা সব জানেন, বিএনপির উপর তো অত্যাচার আপনারা জানেনই, যে যৌথ নেত্রীকে একটা মিথ্যা মামলা, একেবারে মিথ্যা মামলা, যে অরফানেজ ট্রাস্টে 2 কোটি টাকার মামলা, যেটা নাকি এই টাকাটা আসছিল কুয়েত থেকে সরকারি ফান্ডে জমা না হয়ে, যে অরফানেজ ফান্ডে জমা হয়েছে, জমা আছে, এবং এই টাকা বোধহয় এখন 2 কোটি টাকা তো মনে হয় 10 কোটি টাকাতে পরিণত হয়ে গেছে বা বেশি। উনি আত্মসাৎ করেন নাই, ধরেন নাই, শোয়া নাই, এক অ্যাকাউন্টে টাকাটা আর অ্যাকাউন্টে জমা হয়েছে। এই সামান্য অজুহাতে 3 বারের একটা প্রধানমন্ত্রীকে ফরমাইশি রায় নিম্ন আদালত থেকে 5 বছরের জেল দিয়ে তাকে জেলে নিয়েছেন। পরবর্তী সময়ে আরেক ফরমাইশি রায়ে, যে রায় নাকি নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে এমনি খারিজ হয়ে যাওয়া, এবং উচ্চ আদালত নেওয়ার পরে কি উনি জামিনে থাকার কথা, সেখানে এটাকে আবার কি 10 বছর করে ওনাকে নির্যাতন করেছে। আরো অনেক নির্যাতন তো বিএনপির আছে, জানেন। জামাতের উপরে তথাকথিত যুদ্ধ অপরাধী অপবাদ দিয়ে জামাতের উপরে অত্যাচারের স্টিম চালিয়েছে। আপনারা জানেন, শেখ মুজিব থাকার সময় যে 3.5 বছর যে উনি অপশাসন চালিয়েছিলেন এই দেশে, ওনার অপশাসনের পিরিয়ডে 194 জন যুদ্ধ অপরাধী দেখি সিলেক্ট হয়ে গিয়েছে, এবং 194 জন এই যুদ্ধ অপরাধী তারা কারা ছিল? সবাই কিন্তু পাক বাহিনীর বিভিন্ন পর্যায়ের সৈনিক বা ঊর্ধ্বতন সামরিক বাহিনীর কর্মকর্তা। তারাই কি হয়েছিল? যুদ্ধ অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছিল। এবং সাব্যস্ত হওয়ার পর
শেখ মুজিবই আবার কি করলেন, এই 194 জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়ে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। তারা ইন্ডিয়ার মাধ্যমে কি করেছে, তাদের দেশে চলে গিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন। প্রথম নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামী 6টি আসনে বিজয় লাভ করেছে। এটা হচ্ছে জামাত ইসলামী নামে না, ইসলামিক ডেমোক্রেটিক আইডিয়াল নামে একটা সংগঠন করা হয়েছিল। এই সংগঠনের নামে প্রথম নির্বাচনে কি 6টি আসন পায়। এরপর বাংলাদেশের যে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে জামাত 10টি আসন পায় এবং এই 10টি আসনের সংসদীয় নেতা ছিলেন আমাদের বর্তমান সিনিয়র নায়েবে আমি অধ্যাপক মুজিবুর রহমান। আপনারা জানেন, কাহিনীগুলো একটু বলছি এই জন্য যে পিছনে যে পটভূমিটা হয়েছে। এর পরবর্তী যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে জামাত 18টি আসন পেয়েছে। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী কি করেছে, অংশগ্রহণ করেছে। একটা বৈধ দল হিসাবে জামাত ইসলামী নামে শুধু একটা নির্বাচনে জামাত ইসলামীর নামে হয় না, আইডিয়াল নামে হয়েছে, বাকি সব নির্বাচনকে জামাত ইসলামীর নামে হয়েছে। এবং বিএনপি যখন ক্ষমতায়, জামাতের 18 সিটের সমর্থন নেই, বিএনপি যখন ক্ষমতায়, তখন থেকেই আমাদের যে দাবি ছিল জামাত ইসলামী, এবং যে দাবির রূপকার নায়ক ছিলেন ভাষা সৈনিক, ডাকসুর তদানীন্তন জিএস এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের চিন্তা চেতনা মগজ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা কি করেছিলেন, উনি এনেছিলেন। উনি বলেছিলেন, এদেশের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, যারাই ক্ষমতায় যায়, তারা ক্ষমতায় গিয়ে 5 বছর তো মিনিমাম থাকে। এই 5 বছরে যেভাবে প্রশাসনকে দলীয়করণ করে, কাজে এখানে এই বাংলাদেশের যেহেতু গণতন্ত্রের দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে এবং চেতনার দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে আমরা অনেক পিছনে আছি। কাজে একটা সময় পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচনকে এই দেশে সম্ভব নয়। এই দাবি যখন জামাত ইসলামী করেছিল, অনেকে এটাকে মেনে নেয় নাই। পরবর্তী সময়ে আওয়ামী লীগ কি করেছে, এই দাবিকে মেনে নিয়েছে, যুক্তিগত জামাতের মেনে নিয়েছে। তখন যদিও জামাতের সহায়তায় বিএনপি তখন ক্ষমতায় আসছিল, বিএনপিকে তো বোঝানোর চেষ্টা করছি আমরা যে এইটা আপনারা মেনে নেন, মেনে দেখি জাতির জন্য কল্যাণ হবে, আপনাদের জন্য কল্যাণ হবে, সবার জন্য কল্যাণ হবে। যাই হোক, ইতিহাস বলতে অনেক সময় লাগবে। তো ওনারা প্রথম না বোঝার কারণে কি করতে হলো, আন্দোলন করতে হলো। আমি মানে তারা যে নির্যাতনটা করেছে, প্রেক্ষাপটটা কি ছিল, আর পরে কি নির্যাতনটা কেন করলো, এটা বোঝানোর জন্য কিন্তু আমি ইতিহাসটা বলতেছি। তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন প্রয়োজন। আন্দোলনটা আরম্ভ হয়েছিল কোথেকে, পার্লামেন্ট থেকে। তখন পার্লামেন্টে বিএনপি সরকার গঠন করেছে, জামাতের সমর্থন নেই।
কাজে জামাতে যদি 18 জন বিএনপিকে সমর্থন বাদ দিয়ে দেয় তাহলে কি সরকার ফল করবে? যাই হোক, তখন আওয়ামী লীগ আমাদের সংসদীয় নেতা মোল্লা মতিউর রহমান নিজামী আর আওয়ামী লীগের সংসদীয় নেতা হাসিনা তারা কি করেছে, একত্রে অনেক অনেক একই ইয়াতে বসে অনেক মিটিং করেছে কি পার্লামেন্টে অফিসে অনেক মিটিং করেছে। তখন জামাত ইসলামী যুদ্ধ অপরাধী ছিল না, তখন জামাত ইসলামী এই দেশে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি ছিল না। হ্যাঁ, এগুলো তো ফুটে সবকিছু আছে। এবং যদি এই কেয়ারটেকার সরকারের আন্দোলন জামাতকে নিয়ে বিএনপি আওয়ামী লীগ না করতো তাহলে 21 বছর পরে কি তারা কি ক্ষমতার ক্ষমতা কি কখনো চাইতে পারত? যে জামাতের উপরে ভর করে ভিত্তি করে তোরা কি করছিস একটা সফল আন্দোলনের মাধ্যমে, এবং আন্দোলনের পর আলহামদুলিল্লাহ বিএনপি বুঝতে পারছে। কিন্তু বিএনপির তখন করার কিছু ছিল না। পার্লামেন্টে যেহেতু জামাত তো পদে করে ফেলছে, আওয়ামী লীগও পদ করে ফেলছে, এখন জামাত যদি কোনো বিল সংসদে আনতে হয় তাহলে কি করতে হবে? নির্বাচন দিতে হবে। 2/3 3 ভাগের 2 ভাগ সংঘর্ষ থাকতে হবে। তখন সব পার্লামেন্টে থাকলে আওয়ামী লীগ থাকতো, জামাতও থাকতো, বিএনপি তো আসছিলই, তখন একটা আনুষ্ঠানিকের মাধ্যমে সবাই কি করতে পারবো? বিলটা তত্ত্বাবধায়ক সংসদের বিল পাস করতে পারত। কিন্তু সবাই যেহেতু পদত্যাগ করে ফেলছে, এখন তো দাবি মেনে নেওয়ার পরেও তো বিএনপির কোনো উপায় নাই। এখন আপনি কেন পাস করবেন? সংসদ ছাড়া তো এটা পাস করা সম্ভব না। পরে কি হতেছে? ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিয়ে এই নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে তারপর কি করলো? বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারা নির্বাচনের আয়োজন করল। কি সুন্দর দেখেন সিস্টেম, সুন্দর সিস্টেম। এবং এই সিস্টেমের মাধ্যমে কি করছো? তোমরা ক্ষমতায় আসছো। ক্ষমতায় এসে তোমরা এমন কোনো অপকর্ম নাই যা তোমার বাপ করে গেছিল বাকশাল গঠন করে 3.5 বছর এই দেশ শাসন করে। আমি একটু কথা বলি, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 74 পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমি এদিকে ভৈরব, ফুলিয়ারচর, কালিকা প্রসাদ এই সেক্টরে এখানে কিছু মুক্তিযুদ্ধ করেছি। আগরতলাতে গিয়ে ত্রিপুরায় এখানে কিছু ট্রেনিং দিয়েছি। তো তখন আমরা দেখেছি কি যে অবস্থা করেছে। কিশোরগঞ্জের কথা বলি আপনাদের। কিশোরগঞ্জে তখন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল পট্টু মিয়া, সৈয়দ নজরুলের ছোট ভাই। যার নাম আমার ছেলে টিটু বাপ ছিল রেড ক্রসের চেয়ারম্যান, মহকুমা রেড ক্রসের চেয়ারম্যান। আর জামিয়া বিল্ডিংটা আছে না, জামিয়া বিল্ডিং, শহীদ মসজিদ জামিয়া, আল জামিয়া থেকে আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা ছিল রেড ক্রসের অফিস। তো আমরা দেখেছি আমাদের চোখের সামনে যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে করার জন্য সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা এসেছে। এবং যে পরিমাণ সাহায্য সহযোগিতা বিভিন্ন দেশ থেকে, এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে যেহেতু যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এই সম্পদ যদি সঠিকভাবে কাজে লাগে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যদি এই সম্পদ ব্যবহার করা হতো, 3.5 বছরই কি এই দেশকে সোনার দেশে পরিণত হয়ে যেত।
কিন্তু এই সম্পদ কোথায় গিয়েছে? সব আওয়ামী লীগের নেতাদের পকেটে বাসায় গিয়েছে। ছাত্রদের জন্য জাপান থেকে তখন টেট্রন 35-65 কাপড় আনবে, সারা টেট্রন কাপড় ছাত্রদের জন্য এসেছে। এই কাপড় নিয়ে কেউ তারা লুটপাট করে বিক্রি করেছে। দুধ এসেছে, বিস্কিট এসেছে, ঘি এসেছে, অনেক ধরনের কি সাহায্য সহযোগিতা এসেছে। সবগুলো কি? এগুলো কম্বল, এই সুন্দর সুন্দর কম্বল এসেছে। এই সব তারা লুটপাট করে কি করেছে? তারা নিজেদের আঘাত পুষিয়েছে এবং এই দেশকে একটা দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। শুধু দুর্ভিক্ষের সৃষ্টি করেই নাই, এই দুর্ভিক্ষের সময় মানুষ এবং কুকুর খাবার নিয়ে কে টানাটানি করে। এই দৃশ্যগুলো আমাদের চোখে এখনো ভাসতেছে। কিশোরগঞ্জ শহরে আখড়া বাজারের পরে এগুলো ছিল কি মিলনার্স অফিস, মিলনার্স কোম্পানি। আর এখানে যে বিএডিসির অফিস যেটা খবরনগর, এখানে লঙ্গরখানা আছে। এই লঙ্গরখানাতে কি বড় লাইন, মানুষ খাবারের জন্য, সামান্য খাবারের জন্য এই ছিল অবস্থা। সাধারণ মানুষ এই অবস্থা। আর আওয়ামী লীগের নেতারা তখন তারা কি 555 ম্যানশন এই সমস্ত সিগারেট খায় আর কি তারপরে ঘুরে বেড়ায়, সম্পদের পাহাড় গড়ে উঠেছে। এখন যে টিটু মিয়ার যে বাসা, যে বাসা করমপট্টিতে, এই রেড কিচেন্টের টাকা দিয়া, রেড কিচেন্টের মালের টাকা দিয়ে বিক্রি করে দেখে জায়গা দিয়েছে বাসা। এটা অনেক চত্বরে আমরা গান তৈরি করেছিলাম। আমরা যারা ছাত্রলীগের ভালো ছাত্র, ভালো যারা আমরা মেধাবী ছাত্র যারা নিতে আমরা ছাত্রলীগ বহুদিন থেকে আমরা কিছু মিলে, এবং এর মধ্যে হানানুল্লাহ ছিল, আমরা গান তৈরি করলাম। পট্টুমিয়া কম্বল দিলা না, কম্বল যে গরিবের সম্বল তাও বুঝলাম না। যাক, এই ছিল অবস্থা। এবং তখন এই অবস্থায় যখন কিছু লোক, বেগুবান লোক, তাদের এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, লুটপাট, এইগুলোর বিরুদ্ধে যখন প্রতিবাদ করে কি জাসদ গঠন করা হলো মেজর দলিলের। এই কিশোরগঞ্জ থেকে জাসদ ছাত্রলীগের প্রথম আহ্বায়ক তখন জাসদ ছাত্রলীগ করে মোটামুটি এই অন্যায়ের বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করে দেব। এরপরে এই জাসদের আন্দোলনকে ঠেকানোর জন্য শেখ মুজিব কি করলো? রক্ষী বাহিনী তৈরি করলো। রক্ষী বাহিনী কি তৈরি করলো? এই রক্ষী বাহিনী দিয়ে যারাই এখন যেমন হাসিনা যেটা করেছিল, যদি ঘোষণা নেয় প্রকাশ্যে সব আমি 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 করেছি, আমার বলতে কিছু নাই, মানে সবকিছু সে করেছে, সবকিছু সে করেছে। হাসিনা ছাড়া যেন দেশে কি আর কোনো নেতা নাই, আর কেউ নাই, সব আমি পদ্মা সেতু করে দিয়েছি, আমি বেট্রোল করে দিয়েছি, আমি উড়াল সেতু করে দিয়েছি, আমি সব কিছু করে দিয়েছি। এই যে আমিত্ব, এই আমিত্ব ভাব কি শেখ মুজিবের মতো এসে সে কি করলো? যেই গণতন্ত্রের নামে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা করেছিলাম, স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, কি ছিল তখন আমাদেরকে বলা হতো যে পূর্ব পাকিস্তানে কাগজ উৎপাদন হয়, কর্ণফুলী পেপার মিলে, এই কাগজ কি করে চিটাগাং পোর্ট দিয়া এটা করাচি নিয়ে যাওয়া হয়। করাচি নিয়ে গিয়ে ওখানে পাকিস্তানের সিল মাইরা আবার কি করা হয়? পূর্ব পাকিস্তানে পাঠানো হয়। তারা কিনে 2 আনা দিস্তা, আর আমরা করি কি 6 আনা দিস্তা। এই সমস্ত বা আরো বৈষম্য, হ্যাঁ, 22 পরিবার কি করছে? আমাদের পূর্ব পাকিস্তানকে শোষণ করে সবকিছু
এই দেশ থেকে নিয়ে যাচ্ছে। মৌলিক গণতন্ত্রের নামে আমাদেরকে কথা বলার, ভোট দেওয়ার কি কোনো সুযোগ নেই। আমরা গণতন্ত্র যা এই সুর তুলে আমরা কি করছিলাম? স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। কিসের জন্য করেছিলাম? আমাদের বাক স্বাধীনতার জন্য, মত প্রকাশের অধিকারের জন্য, এবং বৈষম্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে পাহাড় পরিমাণ বৈষম্য সৃষ্টি হয়েছিল, এই বৈষম্য দূর করার জন্য আমরা কি করছিলাম? অথচ দেখেন, দেশ স্বাধীন হওয়ার 3.5 বছর সময় যায় নাই, এর মাঝে কি করলো? সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে, ইভেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কি হয়েছিল, এই দেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিব তার নিজের দলটাও কি করলো? বিলুপ্ত করে এক দল গঠন করল। কি স্লোগান দিল? এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এক নেতার এক দেশ, আর কিছু নেই। বাস এই গঠন করার পরে যে দ্বিতীয় সংসদ, এরপরে যেদিন বাক্স গঠন করলো, ঠিক এদিনই কি করলাম? ছাত্রলীগ বা এর আগেই আওয়ামী লীগ সামনে ভাইরা, ওই ইতিহাসগুলো জানতে হবে। কারণ বিগত 16 বছর তাদের যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বিগত 16 বছর আওয়ামী লীগ শুধু কি করেছে? 75 থেকে নিয়ে ইতিহাস বলছে, কিন্তু 71 থেকে 72 থেকে 75 পর্যন্ত তারা কি অপকর্ম করেছিল এই দেশে, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমার যেহেতু বিভিন্ন ভাবে এই তথাকথিত যুদ্ধ অপরাধীর নামে কণ্ঠস্বর রাখছিল, আমাদের বিএনপির ভাইয়েরও বলিষ্ঠ কণ্ঠে কি করতে পারে নাই, এই 71 থেকে নিয়ে 75 পর্যন্ত বাদশা করার আগ পর্যন্ত তাদের যে অপশাসন, কুশাসন, দুঃশাসন ছিল, এটা কি জাতির সামনে তুলে তুলতে আমরা পারি নাই, কথা বলতে পারি নাই। এখন সময় এসেছে, কারণ তাদের ওই 3.5 বছরের শাসন আর পরবর্তী একটানা 16.5 বছর শাসন, এই দুই শাসনের মধ্যে কি সামান্যতম তফাৎ নেই। বরং শেখ মুজিব যা করতে পারে না এই 3.5 বছরে, তার মেয়েকে তার 10 গুণ 20 গুণকে বেশি করে গিয়েছে। এই জিনিসগুলি আমাদের যে কোনো আলোচনায় এখন তাদের দুইটা প্ল্যাটফর্মে, দুইটা প্রেক্ষাপটে কি করতে হবে? জনগণের সামনে আমাদের তুলে তুলতে হবে। যাক, আমি যেটা বলছিলাম, এই দেখেন, যেখানে পরবর্তী সময় এই জামাতের সঙ্গে আতাত করে সবকিছু করে তারা ক্ষমতায় আসলো, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। তারা 2 বছর র্যাঙ্কি করলো, করে তারা সমস্ত কিছু পাকাপোক্ত করে বেআইনি ভাবে এখানে বিভিন্ন মামলা মকদ্দমা দিয়ে, হ্যাঁ, মামলা হাসিনার বিরুদ্ধে করছিল, এবং তারা 2 বছরে যে তাদের শাসন, 111-এর সরকারের যে শাসন, এই শাসনকে বৈধতা দেওয়ার জন্য বিএনপির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, জামাতের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যে আপনারা যদি আমাদের সব কিছু মেনে নেন, তাহলে আপনাদের কি পরবর্তী নির্বাচন বিজয় দেওয়া হবে। আর যদি আপনারা না নেন, তাহলে কি যে আমাদের কার্যকলাপকে বৈধতা দিবে, তারপর বিএনপি তো আওয়ামী লীগ তো প্রথম দিকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যেদিন শপথ গ্রহণ করে, এদিনই কি হাসিনা বলছে যে দেখি আমাদের আন্দোলনের ফসল, এই আন্দোলনের ফসল বলে তারা এবং ওপেন সার্টিফিকেট দিয়ে দিল, আপনারা যাহা কিছু করিবেন সব কিছু কি করব, আমরা বৈধতা দিয়ে দেব। এবং এই বৈধতা দেওয়ার গ্যারান্টিতে কি করলো, তখনকার এই 111-এর সরকার 2/3 মেজরিটি যাতে পায়, একটা পাতানো নির্বাচন দিয়ে এখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সম্মানিত ভাই, ক্ষমতায় এসে তারা কি করেছে? ক্ষমতায় এসে তারা
প্রথমে জামাতের উপর কি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আরম্ভ করেছে। আপনারা জানেন যে ক্ষমতায় আসার পরেই তাদের শাসন ব্যবস্থা, তাদের ক্ষমতা, তাদের কার্যকলাপের বিরুদ্ধে জামাত কি করল? প্রতিবাদ জানেন, এবং জামাত সিদ্ধান্ত নিল প্রত্যেকটা বিভাগীয় শহরে কি করবে? সমাবেশ করে তাদের অপকর্মের চিত্র সাধারণ মানুষের সামনে ধরে তুলবে। চিটাগাং সমাবেশ হলো, সিলেট সমাবেশ হলো, মহাসমাবেশ, প্রচুর লোক হলো। এই সমাবেশে রহমান ইজামিদুল হোসেন সাইদি সহ সবাই ছিল। এই দুই বিভাগীয় সমাবেশের পর তৃতীয় বিভাগীয় সমাবেশ হলো রাজশাহী। এই রাজশাহী সমাবেশের পরেই কি করলো? এখানে এই যুদ্ধাপরাধীর মামলা এবং প্রথম আপনার জামাতের ইসলামের চেতনা বিরোধী কথা, ইসলামের চেতনা বিরোধী কথা বলার অজুহাতে প্রথম এটাকে তরিকত ফেডারেশন দেয় একটা দিয়ে মামলা করাইল। এই মামলার মাধ্যমে নিজামী সাহেব, তারপরে মুজাহিদ সাহেব এবং সাইদি সাহেবকে প্রথম অ্যারেস্ট করা হলো। খুলনা যে সমাবেশের কথা ছিল, এই খুলনা সমাবেশ তার হতে পারে তৃতীয় সমাবেশ শিখি, তারপরে আর সমাবেশ হতে পারে। এই অত্যাচার আরম্ভ হল। এরপরে কি করলো তারা? এই যুদ্ধ অপরাধের নামে আমাদের 5 জন ভাইকে গ্রহণ করতে হলো। সাইদি সাহেবের উপর তো অত্যাচার, নিপীড়ন যা কিছু সব কিছু আপনারা জানেন। অত্যাচারের এমন কোনো ফর্মুলা, এমন কোনো কাজ বাকি নাই। এবং এখন সর্বশেষ যেটা বাইরে হচ্ছে আপনার আয়নাগর। এই আয়নাগরের মাধ্যমে ইলিয়াস আলী সহ জামাতের শিবিরের অনেক নেতাকর্মী, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু তারা গুম করেছে, হত্যা করেছে। শুধু গুম করে না, গুম করে অনেকে আয়না করে রাখছে, কেউ এখন বাইরে আসতেছে, অনেকেরই হত্যা করছে, গুম করে হত্যাও করে ফেলেছে। এই অত্যাচার করে একের পর এক 3টা নির্বাচন, আমরা এটা জানি, এটা ভুল চাচ্ছি না, মানে অবৈধ নির্বাচন করে তারা কি করছে? ক্ষমতাকে পাকাপোক্ত করেছে এবং একদলীয় শাসনের দিকে তারা চলে যাচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো, যেটা বিভিন্ন আরম্ভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তখন এই আন্দোলন যখন সাকসেসফুল হলো, হাসিনা কি করলো? সব কোটা বাদ দিত। ছাত্ররা কি সব কোটা বাদ দিতে বলছিল? উপজাতীয় আছে, তাদের কোটার প্রয়োজন, মহিলা নারী কি প্রয়োজন, আমাদের পিছিয়ে পড়া কিছু জেলা আছে, এই সমস্ত জেলার জন্য কি, পরবর্তী জেলাগুলো আছে তাদের জন্য কি কোটার প্রয়োজন। ছাত্রদের আন্দোলন হলো কোটাকে সংস্কার করো। তুমি 56 শতকরা 56 মানে 56 জন নিয়ে যাবে কোটার মাধ্যমে, মেধাবীহীন আর মেধাবী ছাত্রদেরকে তুমি নিবা মাত্র 44%। এটা কি কোনো সভ্য দেশে হইতে পারে? হইতে পারে। কাজে এই বৈষম্য দূর করতে চাইছিল ছাত্র, কিন্তু হাসিনা কি করছে? রাগে বলছে কোটা বাদ, বাদ দিছ, বাদ দিছ। এরপরে আবার দেখেন কি করলো, পরের যে এটা কোর্টের মাধ্যমে এই কোটার জন্য কি তারা কোর্টে গেল। কোর্টে কি ছাত্ররা এমনি গেছে? কারা গেছে? হাসিনা করাইছে। কোর্টে আবার ইয়ে করে কি ওই যে যেটা আছে ওইটা বাদ করেছে, তারপরে আবার সেই কি 56% আসলো। এই যে আসলো, এর বিরুদ্ধে যে আন্দোলন হলো, পরবর্তী ঘটনা তো আপনারা সব জানেন কি হয়েছে না, সেগুলো আপনারা দিয়ে যাচ্ছেন। এখন আমার কথা হলো ভাই, এই যে তারা একের পর এক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে জামাতকে করলো। জামাত করার পরে গেল পরবর্তী অর্থাৎ 18 পরে
14 থেকে 18 পর্যন্ত জামাতের উপরে কি অত্যাচারের কেন্দ্রগুলা চালিয়েছে, বিএনপির উপর অত্যাচার কম ছিল। 18 নির্বাচনের পর কি হলো, বিএনপির উপরে অত্যাচার থেকে আবার ব্যাপকভাবে মিটিং মিছিল করতে দেয় না, ইয়ে করতে দেয় না, সমাবেশ করে পুলিশ হেফাজত, জানেন আপনারা সব। এখন এই অত্যাচার করে যতগুলো অত্যাচার করছে, প্রত্যেকটা অত্যাচারের পরে কি সে পার পাই গেছে। হেফাজতের 5 মে 75 এখনো কি সে অত্যাচার চালিয়ে কি পার পেয়ে যাচ্ছে, সবকিছু কি সে পার পেয়ে যাচ্ছে। পার পেয়ে কি তার সাহস আরো বেড়ে গেছে। ছাত্র আন্দোলন যখন আরম্ভ হলো, আপনারা জানেন সুস্পষ্টভাবে, ছাত্র আন্দোলন আরম্ভ হওয়ার পরে আইনমন্ত্রী আনিসুর রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়া গেছেন ট্রেন থেকে নামে উনি কি বলছেন, এটা কি ছাত্র আন্দোলন, রাজাকার আন্দোলনদের বিএনপি জামাত রাজাকার আন্দোলনের আন্দোলন, এটা কিছু না, এটা শেষ হয়ে গেছে। এই কথা কিন্তু সে কথা বলল, যেটা আন্দোলন রাজাকার আন্দোলনের আন্দোলন, বিএনপি জামাতের আন্দোলন, এটা কিছু না, শেষ হয়ে গেছে। এইটা এই কথা বলল। ঠিক পরের দিনই ওবায়দুল কাদের সাহেব বলল, এই আন্দোলনকে ঠেকানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ এর ঠিক একদিন পরে হাসিনা যে চীনে গেছিল, চীন থেকে একটা সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক সম্মেলনে উনি বলল, ওটা কি রাজাকার আল-বদরদের সন্তানদের জন্য কোঠা হবে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য হবে না। অর্থাৎ আন্দোলনকারীদের কি করলো, রাজাকার আল-বদরের মানে সন্তান বলে কি তারা এখানে আখ্যায়িত। এই যে 2জন মন্ত্রীর আগের কথা আর সর্বোচ্চ ব্যক্তির মাথা থেকে এই কথা, এরপরে কি করলো আন্দোলন, জানেন আন্দোলন বেগবান হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্যে যারা আছে থাকতে পারে, আমি ওপেন বলতে আর এখন কোনো দ্বিধা নেই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এই ছাত্র আন্দোলনটা যেভাবে হ্যান্ডলিং করা হচ্ছে, যেভাবে এই আন্দোলনটাকে বিজয়ের টুঙ্গে নিয়ে গেছে, এখানে অধিকাংশ শিবিরের যে প্রাক্তন যারা কেন্দ্রীয় সভাপতি ছিল, এদের মগজ থেকে কি করছে আন্দোলন, এদের মগজ থেকে আন্দোলন আসছে। আন্দোলনকারী সমন্বয়কারী যারা, তার চেহারা দেখেন না, খোসা খোসা দাড়ি, একটু দাড়ি, 75 নামাজি ছেলে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জন্যই কি তারা কি করছে, ভুলের সামনে কি করছে, বুক পেতে দিয়েছে। শিবির নামে হয় নাই, কিন্তু এই সমন্বয়কারীদের মধ্যে অধিকাংশই কি শিবিরের পড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে শিবিরের এখন কি 2 ঘন্টা লাগবে না সময়, কোন বিশ্ববিদ্যালয় দখল করতে কি শিবিরের 2 ঘন্টা সময় লাগবে না ইনশাআল্লাহ। এই পরিমাণ ছাত্র কি করেছে, কারণ সব মেধাবী ছাত্র, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তারা কি 4-5 বছর কি বিশ্ববিদ্যালয়ে থাকে, তারা শিবির পরিষদে না, কিন্তু বিভিন্ন নামে কি তারা ইউনিভার্সিটিতে আছে, সব ইউনিভার্সিটি তখন তো হয়েছে। যাই হোক, তাদের গোয়েন্দা বিভাগ দ্বারা তারা বুঝতে পারছে এগুলো কি হয়েছে, সব জামাত শিবির করতেছে। পরে দেখেন কি হলো, 1 তারিখ এর আগে 14 দলের একটা মিটিং হলো। 14 দলের মিটিং এর কি 14 দলের মিটিং এর 14 জনের তো কি খুঁজে পাওয়া যায় না। মেনন, ইনু, দিলীপ বড়ুয়া, এই 3 জনের কথায়, আর আমির হোসেন আমু, যার বাসা থেকে কি 4 কোটি 5 কোটি টাকা পাওয়া গেছে বাসা থেকে, জানেন তো, এরপরে যে পরে যে তার বাসা থেকে কোটি পাওয়া গেছে। এই সমস্ত অনৈতিক নেতাদের সিদ্ধান্তে তারা কি বললো, যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে। পরের দিনে কি অত্যন্ত বলিষ্ঠভাবে কি আমির জামাত ডক্টর শফিকুর রহমান বিবৃতি দিয়েছে, কোন দলের এখতিয়ার নাই অন্য একটি দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত। এরপর কি জানেন, নির্বাহী আদেশে 1 আগস্ট 1 তারিখ তারা কি করলো, জামাত শিবিরকে নিষিদ্ধ করলো। এবং এই নিষিদ্ধ করাটা কোন মতলব ছিল কি,
এই যতগুলো হত্যাকাণ্ড করেছে, যতগুলো লোক মেরেছে, এই সমস্ত মৃত্যুর দায় দায়িত্ব কি করবে তারা? জামাত শিবিরের গালে চাপিয়ে দিবে। চাপিয়ে দিয়ে কি করবে? জামাত শিবিরের উপরে আরো, বিএনপির উপরে আরো কি তারা অত্যাচারের চালাবে। এই কুমতলব নিয়ে তারা কি করলো? জামাত শিবিরকে নিষিদ্ধ করলো 1 তারিখ নির্বাহী আদেশ। আমি প্রথমে যে আয়াতটা বলছিলাম, তারা তো আয়াত জানে না। আল্লাহ পাক কি বলছে কোরআনে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় যে মুখের ফু দিয়ে, মুখের ফুৎকারে কি করবে? আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে কি করবে? তারা নিভিয়ে দেবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, তিনি তার নূরকে, তিনি তার বিধানকে, তার কোরআনকে কি করবে? প্রজ্বলিত করবেনই, কাফেরদের যতই গাজালার কারণ। 1 তারিখে সিদ্ধান্ত নেওয়ার পরে কি আমাদের সাধারণ নেতাদের মাঝে কেন্দ্র তো আছে, উদ্রেক হয়েছে, তাদের পতন এসে গেছে। কারণ চূড়ান্ত চূড়ান্ত ফয়সালা, মানে চূড়ান্ত অত্যাচার কি এসে গেছে। আল্লাহ সহ্য করবেন না, বুঝছেন? তারা ভাবছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলে কি হবে? জামাত শিবির মানে তার সমস্ত শক্তি নিয়ে কি করবে? এই সরকারের বিরুদ্ধে চাপায় পড়লে কি তারা জামাত শিবির ত্যাগ দিবে, আর দেখি আন্দোলন শেষ হয়ে যাবে। এই ছিল তাদের অপকৌশল। আল্লাহ কি করছেন না, এই কৌশল গ্রহণ করেন নাই। 5 দিনের মাথায় তাদের এটা কিসের ফসল ভাই? এই যে 16টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই নির্যাতন নিপীড়নের পরে কি এদেশের উলামায়ে কেরাম, জামাতের নেতা কর্মী, শিবিরের নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী সবাই কি করেছেন? আল্লাহর কাছে সাজদা দিয়ে এই অত্যাচার থেকে বাঁচার জন্য কি আপত্তি বিনতি করেন না? এই জুলুম থেকে বাঁচার জন্য পাঁচটি প্রাণ, মতিউর রহমান নিজামী, মেহেদী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী এবং আব্দুল কাদের মোল্লা, এই ভাইগুলো কি করেছে? শাহাদত বরণ করেছে। শহীদের রক্ত তো ভাই ভিটা যায় না, ভিটা যায় না। কাজে আল্লাহর সহ্য করেন না। 5 তারিখ আমাদের বিজয়। কিন্তু মনে রাখবেন, যেই সংগ্রামের মাধ্যমে এই বিজয় এসেছে, এই বিজয়কে ধরে রাখার জন্য কি করতে হবে? শুকরানা। যেই জাতি শুকরানা আদায় করতে পারে না, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না, তার কি আল্লাহ রহমত, আল্লাহ কি সাহায্য করেন না। কাজে আপনারা এই 16 বছর যেই হারে, যেই গতিতে, যেভাবে আন্দোলন করেছেন, সংগঠন করেছেন, এখন এই বিজয়ের পর এই সংগঠনকে টিকে রাখার জন্য, এই বিজয়কে টিকে রাখার জন্য আমাদের কি করতে হবে? আরো 5 গুণ বেশি কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে কি আমাদের শুকরিয়া আদায়। এবং এই জন্যই আমাদের, আমি একটু বলে নেই, বিজয় আরম্ভর পরেই, বিজয় হওয়ার পরেই কিন্তু এই বিজয়কে নস্যাৎ করার জন্য কি ইতিমধ্যে কি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আরম্ভ হচ্ছে। প্রথম ষড়যন্ত্রটা কি করলো? আমরা জুডিশিয়াল উত্থান। প্রথম জুডিশিয়াল উত্থান। দেখেন ওদিন কি অবস্থা ছিল। 58 জন বিচারপতি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলে, দিন ছিল শনিবার, কিন্তু কোর্টের কোনো দিনও ছিল না, বন্ধ। 58 জন বিচারপতি কি করলো? প্রধান বিচারপতি যৌথ সভা ডাকলো, যৌথ সভা ডাকলো, যেখানে কি করবে? তারা সিদ্ধান্ত নেবে এই সরকার, যে তত্ত্বাবধায়ক, যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছে, দেখি সংবিধান অনুযায়ী হয় নাই, সংবিধান অনুযায়ী হয় নাই। এই করে তারা কি একটা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে প্রেসিডেন্টকে বলবে এই সরকার এই জুডিশিয়াল কামরাইতে কি এই ওই দিনই দেখেন কোর্টে হয়েছে, তারা এই অবস্থা করছে। আর সাহাবা কি করছে? হিন্দুদেরকে জমায়েত করছে। ঠিক এই দিনে কি গোপালগঞ্জের আর্মিদের উপর আক্রমণ হয়েছে।
দেখেন তিনটা ঘটনা কি এক তাহলে না এক ষড়যন্ত্র কি এটা করছে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ছাত্রদের বলিষ্ঠ পদক্ষেপে তাদের এই ষড়যন্ত্রটি ব্যর্থ হয়েছে না। ছাত্রকে বলছে যে 1 ঘন্টা 12টার মধ্যে যদি এই বিচারপতি কি করে এই মিটিং উইথড্র না করে এবং পদত্যাগ না করে তাহলে কি আমরা তার বাসা পরে কি 12টার মধ্যে কি সে বাধ্য হয়েছে তার মিটিং পসপন করতে এবং যাই হোক, এই যে হিন্দু বাড়িতে আক্রমণ, জামাতের তো কোনো কর্মী নাই, আমরা এখন কেন? আমি তখন ওয়ালি হাসান কলেজের প্রফেসর। বাবরি মসজিদের সময় যখন বাবরি মসজিদ ভাঙ্গা দিল তখন কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গার প্রেক্ষিতে এদেশে হিন্দুদের মন্দির হিন্দুদের বাড়িতে যে আক্রমণ করার জন্য কি একটা ইয়ে উঠল। তখন আমরা নিজেরা ছাত্রদেরকে নিয়ে জামাতের কর্মীদেরকে নিয়ে হিন্দুদের বাড়ি বাড়ি কি করছি আমরা মন্দির কিছু সব পাহারা দিয়েছি। এবার তো তাই হয়েছে, জামাতও করেছে বিএনপিও করেছে, কিন্তু যা ভাঙ্গাভাঙ্গি হয়েছে সবগুলো কারা ভাঙছে? হিন্দুরাও ভাঙছে, আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ তারা কি তারা এই সমস্ত ভাঙ্গা এগুলো আমাদের উপর কি দূর চাপানো চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এটাও কি এই ষড়যন্ত্র কি নস্বাত করেছে। সর্বশেষ কি হলো আপনার আনসার দিয়ে আনসারের পোশাক পরে এখন তারা কি হলো সচিবালয় আক্রমণ করে। তারা ওই আয়াত যেমন বুঝে নাই, কোরআনে একটা আয়াত আছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু তোমরা ষড়যন্ত্র করো, ওয়া মাকার আল্লাহু আল্লাহ কি করেন পরিকল্পনা করেন। এটা কি বলছে? তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ কি করে পরিকল্পনা করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহর পরিকল্পনা কি উত্তম পরিকল্পনা। এক মনে রাখতে হবে। তার যেমন নিষিদ্ধ করে ব্যর্থ হয়েছে, ইনশাআল্লাহ যত ষড়যন্ত্রই করুক না কেন, যদি আমরা আল্লাহর পক্ষে থাকি, যদি আমরা আল্লাহর পক্ষে কাজ করি, আল্লাহ কি করবেন? তাদের এই ষড়যন্ত্র কি করবেন? আল্লাহর পরিকল্পনা সুস্থ সুন্দর পরিকল্পনার মাধ্যমে কি করবেন? আল্লাহ সব নস্যাৎ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, প্রেক্ষাপটের পরে এখন আজকে যে আমাদের সমাবেশ, কি সমাবেশ, কিসের জন্য কি সমাবেশ? সমাবেশ কেন? আমাদের একটা পক্ষ চলছে, শেষ দিন আজকে, গত 16 তারিখ থেকে আজকে 30 তারিখ পর্যন্ত। কি পক্ষ? সাংগঠনিক ও বাইতুল মাল। শুধু বাইতুল মাল না, সাংগঠনিক ও বাইতুল মাল। এই পক্ষের উদ্দেশ্য কি? পক্ষের উদ্দেশ্য হলো সংগঠনকে তৃণমূল পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত কি সংগঠনকে সম্প্রসারিত করা। প্রতিটা ওয়ার্ডে কি করতে হবে? প্রতিটা গ্রামে কি করতে হবে? সংগঠন গড়ে তুলতে হবে। কেন? জামাতের বিজয়ের জন্য না, আল্লাহর যে বিজয় দিয়েছে, এটা কার বিজয়? আল্লাহর বিজয়। আল্লাহর এই বিজয়কে ধরে রাখার জন্য। এই যে অপশক্তি যারা গ্রামে গঞ্জে যেখানে আজকে কি আছে, লুকিয়ে আছে, গাপড়ি মেরে আছে, তারা যাতে মাথা ছাড়া দিয়ে কি করতে পারে আর না উঠতে পারে, এই চেষ্টা কি করতে হবে? আজকে জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল সবাইকে মিলে কি করতে হবে? এই চেষ্টাই কিন্তু সেই এই বিভৎস, এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু আবার কি করবে? ফিরে আসবে। এই দেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো কি ঢুকে আছে, প্রশাসনে ঢুকে আছে, সর্বত্র কি ঢুকে আছে। গত পরশুদিনও কি করছে? মোদি বাইডেনের সাথে আলাপ করেছে, আলাপ করে বলছে যে এখানে কি সংখ্যালঘুদের মনে যেন সংখ্যালঘু তাদের সম্পদ। এই দেশের হিন্দুরা যেন মনে হচ্ছে কি তাদের নাগরিক, তাদের সবকিছু। তোমরা এই দেশটাকে কি করছো? হাসিনা তো শুধু অত্যাচারই করে না, এই 16 বছরে এই দেশটাকে আজকে ভারতের অঙ্গরাজ্যে কি করেছে? পরিণত করেছে। কোন মর্যাদা সম্পন্ন জাতি দেশ, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এই দেশের সরকার কি কোনো সময় বলতে পারে তুমি দিল্লি থেকে ট্রেন ছাড়বা, এই ট্রেন আমার উপর দিয়ে কি করবে? তোমার ত্রিপুরা যাবে।
তুমি কলকাতা থেকে বাস ছাড়বা আর আমার দেশের উপর দিয়ে যাবে, আমার বন্দর তুমি ব্যবহার করবা, আমি কি কিছু দিতে হবে না? আমার বন্দরে তুমি কি আনছো না আনছো এগুলো আমি কিছু করতে পারবো না? হতে পারে এটা? বন্দর কার? আমার না? আমার দেশের না? কাজে আমার মাল খালাস করে আমার বন্দর যদি তুমি ব্যবহার করো, যথাযথভাবে আমার এই বন্দর ব্যবহারের জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে, তোমাকে দিতে হবে, তোমার মাল আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি কি মাল আনছো পরীক্ষা করতে হবে, এইগুলো করে তো কি করতে হবে? আমাকে তোমার মাল খালাস করতে হবে। আর কি অসম চুক্তি দেখেন, আমার মাল আসবে, তোমার কাজ সব বন্ধ, আমার মাল আগে খালাস করে গিয়ে তোমার মাল দিতে হবে, তোমার মাল পাচার করতে হবে, খালাস করতে হবে। কি অদ্ভুত! মংলা বন্দর ব্যবহার করার জন্য কি ফ্রি করে দিয়েছে মংলা বন্দর। আর আমার দেশ থেকে নেপাল, বাংলাদেশের সীমান্ত থেকে নেপালের সীমান্ত হলো মাত্র 12 কিলোমিটার। মাত্র 12 কিলোমিটার। হ্যাঁ, না এখানে দিনাজপুর মাত্র 12 কিলোমিটার গেলেই বাংলাদেশের মানে ইন্ডিয়ার উপর দিয়ে 12 কিলোমিটার গেলেই কি নেপালে যাওয়া যায়। নেপালে কোনো বন্দর নাই, আপনাদের নেপালে কোনো বন্দর নাই, কোনো ইয়া নাই, সমুদ্র বন্দর নাই। কিছু নদী আছে, ইয়াতে পাহাড়ি নদী আছে, এই সমস্ত নদী থেকে তারা প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য খরচ খুব কম। এই বিদ্যুৎ বাংলাদেশে কি করতে পারে? তারা রপ্তানি করতে পারে যদি ভারত এই 12 কিলোমিটার করিডোরটা আমাদেরকে দেয়। চিন্তা করেন, তারা 12 কিলোমিটার করিডোর এখনো পর্যন্ত দেয় নাই আমাদেরকে। ভুটানে যাওয়ার জন্য এখনো আমাদেরকে কি 12 কিলোমিটার কি করিডোর দেয় নাই। আর আমার কি তার এক দেশ এক রাজ্য থেকে আরেক রাজ্য পর্যন্ত কি করবে? তারা যাবে। এবং 7 সিস্টার যে 7টা যে তাদের রাজ্য আছে এই দিক দিয়ে, তোমার আপনার ইয়ার পরে বাংলাদেশের পরে আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এগুলো সহ আমাদের 7টা রাজ্য আছে। যে 7টা রাজ্য তার আগে থেকে কি স্বাধীনতার জন্য কি সংগ্রাম করতে চেষ্টা করছে। এইগুলোকে দমন করার জন্য আমার দেশকে ব্যবহার করার জন্য কি অবাধে লাইসেন্স। আমার স্বাধীনতা থাকলো কোথায়? আমার তো মনে হয় আল্লাহ পাক যদি এই 5ই অগস্ট যদি তার পতন না হতো এবং এই আন্দোলনে যদি সে কোনোভাবে পার পেয়ে যেত, তাহলে কি সিকিমের মতন কি দেশকে কি সে ইয়ার কাছে ভারতের কাছে তুলেই দিত। এই সুযোগটা কি আল্লাহ তাকে দেন? কারণ এই দেশের অধিকাংশ মানুষ কি মুসলমান। পাশ্চাত্য মানে আজানের ধ্বনি শুনে কি করে তাদের ঘুম ভাঙে এবং অনেক আলেম ওলামা পীর মুর্শিদ কি করছে এই দেশের মাটিতে পেয়ে আছে। ইনশাআল্লাহ এই জন্যই এই দেশ থেকে আল্লাহ পাক রক্ষা করেছে। এখন ভাইরা, আমাদের কথা হলো আমাদের কি করতে হবে? এই অপশক্তিকে রোধ করার জন্য, এই ষড়যন্ত্রকে রোধ করার জন্য, তাদের অপকৌশলকে রোধ করার জন্য কি করতে হবে? আমাদের সংগঠনকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। আমাদের জানতেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য। এই জন্য আজকে আমাদের এই কর্মী সম্মেলন, যেটা এটা হলো আমাদের কর্মীদের মান কি করতে হবে? বজায় রাখতে হবে। কর্মীর কয়টা গুণাবলী একজন বলেন? 5টা। কি কি? দাওয়াতি কাজ। আলহামদুলিল্লাহ। এই 5টা কাজ কে কে করেন একটু হাত তোলেন। এই 5টা কাজে কে কে করেন একটু হাত তোলেন। কজন উপস্থিত? নাম না উপস্থিত হইল টোটাল 70 জন। হ্যাঁ, একটু হাত তোলেন। এখন দেখেন, আপনারা যেহেতু কর্মী সম্মেলন, আমরা কিন্তু আমাদের সুদী, শুভাকাঙ্ক্ষী, সহযোগী এদের কিন্তু ডাকি নাই, শুধু কর্মী রাখছি। এই জন্য আমাদের সংগঠনটা কি যে বলে যে আমাদের ইসলামী ক্যাডার ভিত্তিক সংগঠন। ক্যাডার কি? আমরা কি অস্ত্রের ক্যাডার নাকি? ক্যাডার না। একটা শিক্ষা প্রতিষ্ঠান কি ক্যাডার না? কি হয়? প্রাইমারি পাস করে, এরপরে কি মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে কি মাস্টার্স, অনার্স, এগুলো কি এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান কি ক্যাডার না? স্তর। এটা মানে কি? জামাত ইসলামীর 2টা স্তর। একটা হলো কি সাংগঠনিক স্তর, একটা হলো কি জনশক্তি স্তর। জনশক্তি স্তরগুলো আমাদের কি সহযোগীর পরে কি কর্মী, কর্মীর পরে কি রূপা। এটাই তো। এখন সহযোগিতা আমরা জানি, যারা জামাতকে সমর্থন করে, জামাতের কার্যকলাপ যাদের ভালো লাগে, ভালো লাগার পরে আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলে সে আমাদের সহযোগী।
অন্যান্য দল যেটা বলে প্রাথমিক সদস্য, হ্যাঁ, প্রাথমিক সদস্য বলে আমি সহযোগী করি। এই সহযোগী থেকে কি করতে হয়? পড়াশোনা করে সিলেবাস আছে। জামাত ইসলামী মনে রাখবেন শুধু একটি রাজনৈতিক দল নয়, ইসলামী ছাত্র শিবির শুধু একটি রাজনৈতিক দল নয় অন্যান্য দলের মতো। জামাত ইসলামী একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জি তাই না? জামাত করতে গেলে আপনার কি করতে হবে? দেখছি দেখছি যে সমানে কি জামাতের লোক আসতেছে না, অন্যান্য দলের মতন না, আসলেই জামাত হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, সহযোগী হইতে গেলেও কি আপনাকে চিন্তা ভাবনা করে সহযোগী হইতে হবে। জামাত ইসলামী করবেন, আবার লুটপাট করবেন, জামাত ইসলামী করবেন, অপরের হক মেরে খাবেন, জামাত ইসলামী করবেন, অপরের উপর নির্যাতন করবেন, জামাত ইসলামী করবেন, আজানের ধ্বনি শুনে মসজিদে যাবেন না, আপনাকে দিয়ে জামাত ইসলামী হবে না। জামাত ইসলামীতে আসতে গেলে আপনাকে পূর্ণাঙ্গ ইমানদার কি হইতে হবে, লোক। জামাত ইসলামী করতে গেলে আপনাকে কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান ইমানদার হইতে হবে। আর পরিপূর্ণ ইমানদার হওয়ার অর্থ হলো কি? কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে কি আপনার মেনে চলতে হবে, এটা করবে, তাই না? এরপরে কর্মী থেকে কি যে 5টা কাজ করবে, এই 5টা কাজ করে তাহলে কর্মী। এখন এই 5টা কাজ না করলে, এই যে 70 জন কর্মী এখানে 70 পাটাভাঙ্গা ইউনিয়ন, আমরা 70 জন কর্মী, তার আছে আরো আছে 70 জন আসছে। এখন এই কর্মীদের এই মান, এই যে 5টা বৈশিষ্ট্য, 5টা মান আমাদের গঠনতান্ত্রিক ভাবে এই 5টা মান অর্জন করতে না পারলে কি হবে না, আমরা কখনো ভালো কর্মী হইতে পারবো না, এবং আমাদের দ্বারা কি সমাজে কোনো কাজ হবে। এখন দেখেন 70 জনের মধ্যে মাত্র 11-12 জন পেয়েছি, তারা এই 5টা কাজ। আচ্ছা, এর মধ্যে এখানে আসেন, আমি আরেকটু কোনো নেই, রিপোর্ট রাখেন কে কে? একটু হাত তুলে, রিপোর্ট কে কে রাখেন? এই যে দেখেন আরো কম, 5টা বৈশিষ্ট্য করছেন 15 জন, আর রিপোর্ট রাখেন 13 জন। কর্মীর যে 5টা গুণাবলী, 5টা গুণাবলী। 1 নম্বর কে? বৈঠকাদিতে অংশগ্রহণ করে। 2 নম্বর কে? দাওয়াতি কাজ করে। 3 নম্বর কে? ইয়ানত দেওয়া। 4 নম্বর কে? সামাজিক কাজ করা। সামাজিক ক্লাসে বলেন রিপোর্ট রাখা, রিপোর্ট রাখা। আর 4 নম্বর কে? 5 নম্বর কে? সামাজিক কাজ করা। 4টা কাজই কি আপনারা কেউ না কেউ কোনো ভাবে করেন। প্রোগ্রাম ডাকলে কি প্রোগ্রামে আসে, ডাকছি প্রোগ্রাম এসে গেছে। আবার ইউনিট প্রোগ্রাম ডাকলে কি ইউনিটেও বসেন, দাওয়াতি কাজ কিছু না কিছু করেন। সামাজিক কাজ তো আমাদের করতে হয়, সামাজিক কাজও করে, কিন্তু সবচেয়ে কঠিন যে কাজটা এটা কি? রিপোর্ট রাখা। সবচেয়ে কঠিন কাজটা কি? রিপোর্ট। আর রিপোর্ট না রাখলে আপনি আপনার মান কি করতে পারবেন না, উন্নত করতে পারবেন না। কোনো ছাত্র স্কুলে গেল আর আসলো, পড়াশোনা করলো না, পরীক্ষায় অংশগ্রহণ করলো না, সে কি কোনোদিন কি পরের ক্লাসে উন্নীত হবে? হবে না। আদু ভাই একটা গল্প ছিল, আমরা পড়ছিলাম 5 and 6 এর 5 and 6, 7 এর পড়ছিলাম। আদু ভাই, হ্যাঁ আদু ভাই একটা গল্প ছিল। আদু ভাই মানে কি? আদু ভাই মানে উনি 7 থেকে আর 8 কখনো 7 পর্যন্ত গিয়ে 7 থেকে 8 আর কখনো উঠতে পারে। শেষ পর্যন্ত কি করলো, ওনার ছেলে কি করলো, 7 এসে ভর্তি 8 এখানে অনেক পুরানো ভাই আছে, জামাতের জন্য নিবেদিত প্রাণ, কিন্তু ওরকম হইতে পারছে না, কারণ আপনার রিপোর্ট নাই। রিপোর্ট যদি মানে না থাকে, রিপোর্ট বলতে দেখেন কি আছে আমাদের যে রিপোর্ট বইটা, কেন রিপোর্ট রাখবেন না? এই রিপোর্টটা আপনাকে কি করে আত্মগঠন, সংগঠন তৈরি, পরিবার গঠন, এই সবগুলোকে এই রিপোর্টের মাধ্যমে আমাদের হয়ে যাবে। এই কাজগুলো ছাড়া কি করতে হয়? আমাকে ডেভেলপ করতে পারবো না, আমার সমাজকে কি করতে পারবো না, আমি ডেভেলপ করতে পারবো না। এই সমাজ থেকে কুসংস্কার, এই সমস্ত কিছু আমরা দূর করতে পারবো। রিপোর্টের প্রথম 4টা কলামে কি আছে? কোরআন হতে হবে, হাদিস হতে হবে,
ইসলামী সাহিত্য অধ্যয়ন, জামাতে নামাজ। জামাতে নামাজ, নামাজ মানে কি জামাতে? একাকি নামাজ পড়ার কোন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত ইসলামী অর্থনীতির একটা সিস্টেম, আর সালাত ইসলামী সমাজ ব্যবস্থার কি একটা সিস্টেম। সমাজটা কিভাবে হবে, কিভাবে গড়ে উঠবে, সালাত কি করে আপনাকে এই শিক্ষা দেয়। সালাতের জন্য কি একজন খাঁটি ইমাম লাগে, তাই না? ইমাম মানে কি নেতা? ঠিক আমার নেতা সমাজের জন্য কি উত্তর লাগবে? নেতা লাগবে। নেতা যদি কোনো অন্যায় করে এখানে কি রোপা দেওয়ার ব্যবস্থা আছে আমাদের মধ্যে। ঠিক সমাজে যদি কোনো অন্যায় করে তাহলে কি করতে হবে? জাতি ভাবে আছে এগুলো। এখন এই রিপোর্ট যদি আপনারা না রাখেন, এরপরে দেখেন দাওয়াতি টার্গেট সাক্ষাৎ, কর্মী টার্গেট সাক্ষাৎ, রুকন টার্গেট সাক্ষাৎ। এই যদি টার্গেট নিয়ে আপনারা কাজ না করেন তাহলে সহযোগী বাড়বে কেমনে, কর্মী বাড়বে কেমনে, রুকন বাড়বে কেমনে? বাড়বে? পারবে। পরে কি আছে? সামাজিক কাজ আছে, আত্মসমালোচনা আছে, পারিবারিক বৈঠক আছে, এইগুলো আছে। গোটা রিপোর্টটাই আমার জীবনের শৃঙ্খলা, একজন কর্মীর জীবনের শৃঙ্খলা আনার জন্য, নিয়মতান্ত্রিক ভাবে কাজ করার জন্য, পরিবারটাকে সুন্দরভাবে গঠন করার জন্য আমাদের রিপোর্টের লাস্টের কলমটা কি? আত্মসমালোচনা, তাই না? যে ব্যক্তি প্রতিদিন কি করবে? আত্মসমালোচনা করবে। আত্মসমালোচনা মানে কি? আমি ঘুম থেকে উঠে আবার যে ঘুমতে যাচ্ছি, এই সময়টার মধ্যে আমি কি করেছি, আমি আমার দিনের কাজ কি করেছি, সামাজিক কাজ কি করেছি, হ্যাঁ পরিবারের জন্য কি কাজ করেছি, এগুলো কি একটা গ্ল্যান্স, একটা মানে চোখের সামনে কি নিয়ে আসা। আমি আজকে কোরআন পড়ছি কিনা, হাদিস পড়ছি কিনা, আমার দাওয়াত দিচ্ছি কিনা, কোনো অন্যায়ের কাজ হইতেছিল ওইটা আমি দূর করছি কিনা। আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের নিষেধ করতে হবে। কাজে আমি নিজে যদি গঠন না হই তাহলে করবো কেমন? এটা করছি কিনা, কত অন্যায় চলতেছে আমার চারিদিকে, এটা করছি কিনা। এই তো আত্মসমালোচনা। আত্মসমালোচনার মাধ্যমে কি নিজের আত্মার কি ঘটে? বিকাশ ঘটে, এবং জবাবদিহিতার কি মনোভাব নিজের মধ্যে সৃষ্টি হয়। জবাবদিহি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ভাইরা আমার কথা হলো, আপনারা আজকে যে 72 জন আসছেন সবাই রিপোর্ট রাখবেন 1 তারিখ থেকে। কথা দিচ্ছেন কি? হাত তোলেন সবাই থেকে। কি অনেকে হাত তুলছে নাকি? ভয় পাচ্ছেন নাকি? এই 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, 1 তারিখ থেকে সবাই রিপোর্ট রাখবেন। ইউনিয়ন আমি সাহেব আপনি রিপোর্টের কাছে কি করবেন? যাদের রিপোর্ট নাই রিপোর্ট পাঠাই দেবেন। রাখবেন তো রিপোর্ট? এবং রিপোর্ট রাখার মাধ্যমে আপনারা এখন এখানে আমার কাছে না কয়জন রুকন? 7 জন রুকন। কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ড, 7 জন রুকন। 7 জন রুকন কি করবেন? 7টা ওয়ার্ড বেছে নেন, আর 2 জন যারা অগ্রসর কর্মী আছে এদেরকে 2টা ওয়ার্ডের দায়িত্ব দেন। এবং এই ডিসেম্বরের মধ্যে প্রতিটা ওয়ার্ডের দায়িত্ব স্বীকৃত হবে, রোপণ দিতে হবে। একটা কথা বলি আপনাদের, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমির জামাত গোলাম আজম স্যার, ওনাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ভাই প্রশ্ন করছিল যে স্যার বাংলাদেশে ইসলামী আন্দোলন কখন হবে? বাংলাদেশে ইসলামী আন্দোলন কখন হবে, কখন আমরা কামিয়াব হব? তখন উনি বলছিলেন তোমরা যখন প্রস্তুতি নিবে, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে যখন কি হবে, তোমরা শিবিরের দায়িত্বশীল হবে, জামাতের আমির সভাপতি বা দায়িত্বশীল, ওই দিনে কি হবে? ইসলামিক বিপ্লব হবে। ইসলামিক বিপ্লব করার জন্য কি হতে হবে? আবু সাইদের মতন বুককে নির্যাতনের মুখে কি করতে হবে? আগায় দিতে হবে। এবং এই জন্য কি করতে হবে? রুগন যারা নাকি কর্মী আছেন, এই 3 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো পারবেন না, এই 3 মাসের মধ্যে রুকন হওয়ার মতন এখানে কে কে আছেন? একটু হাত তোলেন। কার কার আছে, ইচ্ছা আছে, বা কার কার অবস্থা আছে এখানে? হ্যাঁ, সিলেবাস শেষ? সিলেবাস শেষ? আপনার সিলেবাস শেষ? কি রিপোর্ট রাখতেছেন তো? হ্যাঁ, আর দেখি এটার অবস্থা
লিখে রাখেন। হ্যাঁ আচ্ছা, পর থাকলে আপনারা যে কয়েক মাস আছে এই কয়েক মাসের মধ্যে আপনারা কি করবেন, এই সেপ্টেম্বর থেকে নিয়মিতভাবে রিপোর্ট রাখা, সিলেবাস যেটা আছে সিলেবাস শেষ করা, তারপরে ময়দানে তৎপর থাকা, এগুলো হয়ে আপনারা আলহামদুলিল্লাহ রোকন হয়ে যাবে। 7 জন রোকন আছে, আর কয়েকজন রোকন হলে কি হয়ে যাবে, প্রত্যেকটা ওয়ার্ডে কি করতে পারবো আমরা লোকদের হাতে। লোকের মানে কি পিলার, লোকের মানে কি পিলার। এই যে ঘরটা হয়েছে পিলার ছাড়া হবে? হ্যাঁ, পিলার ছাড়া তো হবে না। পিলার যত মজবুত হবে ঘর তত কি শক্তিশালী হবে এবং অট্টালিকা তত বড় হবে। জানো 100 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং কি এমনি হয়? ফাউন্ডেশনে কি নিচ থেকে কি দেয়া? ঠিক রুকন যত শক্তিশালী হবে, রুকন যত মজবুত হবে, রুকন যত ইমানদার হবে, কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকবেন, সংগঠন তত কি হবে, শক্তিশালী হবে ইনশাআল্লাহ। হবে না? আপনারা চান না? হ্যাঁ, এই পাটুভাঙ্গা ইউনিয়নে কি হোক, জামাত শক্তিশালী হোক। এই জন্য আপনারা এখানে কি করবেন, যারা কর্মী আছেন আপনারা হবেন এবং সবাই রিপোর্ট রাখবেন এবং আপনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এগোবেন। আচ্ছা, এখন দ্বিতীয় পর্যায়ে আসি আমি। ইয়ানো আমাদের পকড় হলো কি সাংগঠনিক ও বাধ্যবাধকতা। সাংগঠনিক কি বলছি, আপনারা কেউ রূপান্ত নাই, কর্মীরা কোনো ইউনিট ছাড়া, আমাদের ভিত্তিটা হলো কি, সংগঠন ভিত্তিটা হলো কি ইউনিট। এই ইউনিট কটা আছে আপনার? 5টা ইউনিট, 5টা ইউনিট, 9টা ওয়ার্ডে 5টা ইউনিট, 5টা ওয়ার্ডে 5টা ইউনিট। আচ্ছা, 5টা ওয়ার্ডে 5টা ইউনিট, 4টা ওয়ার্ড বাকি আছে, ইউনিট নেই। হ্যাঁ, দাওয়াত ইউনিট আছে। এখন দাওয়াত ইউনিটকে কি করতে হবে আমাদের? হ্যাঁ, সক্রিয় ইউনিটে পরিণত করতে হবে। আর যেখানে দাওয়াত ইউনিট না সেখানে দাওয়াত ইউনিট আমাদের কায়েম করতে হবে। এইভাবে সংগঠন আপনারা গড়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আসেন ইয়ানত। এখানে যে 70 জন কর্মী আসছেন সবাই ইয়ানত দেন? ইয়ানত তো বাকি আছে? ইয়ানত তো বাকি না। কেন ইয়ানত দেন? কি চাঁদা? অন্য ধর্ম কি চাঁদা? ইয়ানতটা কি আর্থিক ইবাদত, দান না আর্থিক ইবাদত। কেন আর্থিক ইবাদত করবেন? কারণ কি? আল্লাহর হুকুম। কই আল্লাহ হুকুম কই দিছে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। প্রথমত তোমার সম্পদ দ্বারা এবং জান দ্বারা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে কি? কষ্ট দিয়ে মারামারি করো, লাঠি দিয়ে মারামারি করো নাকি? জিহাদ মানে কি? প্রাণান্তকর প্রচেষ্টা, প্রাণান্তকর, কন্টিনিউয়াস, নো স্টেপ, নো স্টপ, নন স্টপ। গেটলো বল না, গেটলো গাড়ি বল না। গেটলো মানে কি? এক জায়গা থেকে সার্ভে এক জায়গায় গিয়া থামবে, মাঝে আর কোথাও গেট খুলবে না। জামাতের একজন নেতাকে কি করতে হবে? নন স্টপ হইতে হবে, প্রাণান্তকর। আজকে করলাম, 3 দিন আর করলাম না, এক চিল্লা লাগাইলাম আর কি, ঘরে আর কোনো খবর নাই, নামাজের খবর নাই, কিছু খবর নাই, এমন না। প্রতিনিয়ত কি করতে হবে? আমাদের কাজ করে যেতে হবে। এই যে প্রাণান্তকর প্রসেসটা, এর নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ করতে হবে কি দ্বারা? প্রথম বলছে মাল দ্বারা, এরপর বলছে কি জান দ্বারা। কাজে এখানে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ পাক সূরা তওবা আমরা জানি যে 111 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ কি করছেন? মুমিনের জান এবং মাল বেহেশতের বিনিময়ে কি করছেন? কিনে নিয়েছেন। জানমাল কার? আমার জানমাল কার? আল্লাহর জানমাল। আবার আল্লাহ কিনে নেই কেমনে? বিনিময়ে কি? আল্লাহ বিনিময়ে কি বলছে? জান্নাত। ও মিয়া, আমি যে তোমার জানমাল তোমাকে দিলাম, আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে যে সম্পদ দিলাম, এরা মালিক তুমি। তুমি এই যে আমি 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 সব, এই যে আমি কই গেছে এখন কি পড়াইছে? আমি করো না, আত্মম্বরিতা করো না, এত বড়াই বাহাদুরি করো না। তোমার জান এবং মালটার মালিক কে? আমি। এবং এর বিনিময়ে কি? তুমি জান্নাত। তোমার যে চূড়ান্ত বিজয় কে? চূড়ান্ত বিজয়। তুমি দুনিয়াতে যত 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 বিজয় করো না কেন,
তুমি যদি জান্নাতে যেতে না পারো তুমি কি ব্যর্থ? এই জন্য আমরা কে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান না। বা দুনিয়াতে কল্যাণ পায়, আখিরাতে মুক্তি চাই। আখিরাতের মুক্তির জন্য কি করতে হবে? আমার এই যে জান মাল যেটা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই জন্য আমরা ইয়ানা করি। ইয়ানটা কিন্তু মনে করেন চাঁদা না, ইয়ানা হলো আমাদের আর্থিক ইবাদত। এই যে শফিকুর রহমান সাহেব প্রতিদিন দেখবেন এখন আস্তে আস্তে এই যে শাহাদত বরণ করেছে যে সমস্ত ভাইরা এই আন্দোলনে, প্রত্যেকটা শাহাদতের বাড়িতে কি করছে যাচ্ছে, এমন কি করছে 2 লাখ করে টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই কিশোরগঞ্জ জেলাতে আমাদেরকে 9 জন ভাই শাহাদত বরণ করেছে। তো রানি কি আপনারা কিশোরগঞ্জ এবং বাইরে মিলে 9 জন ভাই কি করছেন শাহাদত বরণ করেছে। এই 9 জন ভাইয়ের হাতে কি করছে, 9 জন ভাইয়ের পরিবারকে 18 লক্ষ টাকা কি করছে কিশোরগঞ্জে মঞ্জুর করেন। গত পরশুদিন কি আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং অঞ্চল পরিচালক ডক্টর সাইমুল হক ফারুকী সাহেব কি করছেন, উনি এসে 6টা পরিবারকে দিয়ে গেছেন, আর বাকি 4টা পরিবারকে আমরা জেলার মাধ্যমে সরবরাহ করি। এই যে টাকা, চিকিৎসার টাকা, বন্যা দুর্গত ওদের জন্য কি টাকা, যেখানে যেখানে যে কোনো দুর্গতি হয়, যেখানে যে কোনো অসুবিধা হয়, ডক্টর শফিকুর রহমান সাহেব ব্যক্তি সবার আগে গিয়ে কি করেন, উপস্থিত হন, হাজির হন। আবার কি বলছে জানেন, এই মিয়া এই যে টাকা পয়সা দিচ্ছ এটা কিন্তু আবার মিডিয়াতে প্রচার করো না। কোনো বক্তব্যটা কি আমরা আসছি ত্রাণ নিয়ে না, আমরা আপনার এখানে আপনার বাড়িতে বেড়াইতে আসছি, দেখার জন্য আসছি, আপনি বিপদে পড়ছেন, সাথে কিছু উপহার নিয়ে আসছি, সাথে কিছু কথাটা দেখুন। এই টাকা কোথেকে আসে ভাই? মধ্যপ্রাচ্য থেকে দেয়, আমেরিকা দেয়, ইন্ডিয়া দেয়, ইন্ডিয়া দেয়, কেউ দেয়। এই টাকা আমার আর আপনার পকেটের টাকা, জামাত ইসলামের কর্মীদের টাকা। কাজে আমাদের কি করতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যাক, আমি অন্যান্য এগুলো বলছি না, এই 5টা গুণাবন করবে নেই। আর এই যেহেতু সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ, বাইতুল মাল পক্ষের 8টা কাজ হলো, ইউনিয়নকে বলে যাচ্ছি একেবারে ইউনিয়ন বাইতুল মাল, যেখানে 10টি টাকা কোথেকে আসবে, যে কোথেকে আসে সংগঠনে, ওটা অনেক সুদী আছে, অনেক আমাদের সমর্থক আছে, শুভাকাঙ্ক্ষী আছে, কর্মী তো আছেই। আমাদের বাইতুল মালের উৎস হলো কি, কর্মীদের ইয়ানত, সুদী সংগ্রহ, অনেক ভাই অনেক। আমরা এই এবারের বন্যা এবং এই কালেকশন শহীদ ফান্ডে কালেকশন করতে গিয়ে অনেক আওয়ামী লীগের, অনেক বিএনপির ভাইরা কি করছে, টাকা আমাদের তুলে দিচ্ছে। আমরা জানি নিশ্চিত যে এই টাকাটা আপনাদের হাতে দিলে কি এটা সঠিক স্থানে গিয়ে পৌঁছবে। আমি কিশোরগঞ্জের একজন ব্যবসায়ীর কথা বলি, আপনারা জানেন, একজন বড় ব্যবসায়ী সুবোধ বেরি ফ্যাক্টরি, সুবোধ না, সুবোধের ছেলে আমার ছাত্র, সুবোধের ছেলের যে পুত্রবধূ সে আমার ছাত্রী, মানুষ বিয়ে করেছে, সৌদবাবু আমার প্রতিবেশী, গ্রামের প্রতিবেশী, আমাকে খুব স্নেহ করে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন খুব স্নেহ করে। যে কোনো একটা প্রোগ্রামের ব্যাপারে আমাদের আগের সময় যখন আমরা ক্ষমতা ছিলাম, তোমাদের মানুষ ইন্ডিয়া হয়েছিল না, ওই আমাদের প্রতিনিধি সম্মেলন, এই সম্মেলনে কালেকশনের জন্য ওনার এখানে গিয়েছিলেন। তো উনি যাওয়ার পর তো আলহামদুলিল্লাহ একটা ওনার রুমে ইয়া করছে, বসার পরে বললো যে মুসাদ্দেক তোমার কত টাকা লাগবে, তুমি বলো আমার কি করতে হবে, কয়টা বাস দিতে হবে, তুমি যা বলো আমি তাই নিব। আমি বলছি না দাদা, আপনি যা দেন আমি তাই নিব। যাক, পরে তখনকার তুমি 10,000 টাকা আমাদেরকে দিলেন। তোর মানুষ বাস ভাড়া হলো আপনার 2,000 টাকা, 5টা বাসের টাকা দিলেন, 5টা বাসের টাকা দিয়ে দিলাম, 10,000 টাকা দিলাম। তুমি খুশি তো? দাদা আপনি খুশি হলে আমি খুশি। উনি বললেন যে দেখো তোমাকে যে 10,000 টাকা দিলাম আজকে, এটা আমার আত্মাটা শান্তি পেতেছে। একটা গালি দিচ্ছে, কুত্তার বাচ্চা, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এইগুলো আই কি করে আমার বাসার মধ্যে প্রথম পিস্তলটা রাখে আমার সামনে, পিস্তলটা রাখে কয় এতটি টাকা। এই কথাটা বলে এখন মনে আছে। এই যে আপনার
মানে মানুষের যে মনোবৃত্তি যে জামাতকে টাকা রাখলে এটা প্রপার কাজে লাগবে। আর তারা কি করে কৃষ্ণ, আমি যদি বলতাম দাদা আমাকে 10,000 টাকা দিন ভাবতে পারি, আমি ভাবছি 2,000 টাকা দিতে পারি, আমি ভাবতে পারি না। আমি তো বলতাম যে আমার তো দিদি কিন্তু আমি বলছি আপনি যা দেন আমি তাই দিন, আপনি 10,000 টাকা দিন। এই জন্যই বলছি যে আপনারা যারা আছেন নির্দ্বিধায় আল্লাহ রাস্তায় যত ব্যয় করবেন, এবং ব্যয়ের উদাহরণটা কি আল্লাহ পাক কোরআনে 200 সূরা বাকারার 61 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করলা, উপমাটা হলো এমন যেন একটা বীজ বপন করলা, একটা বীজ থেকে 7টা শীষ হলো, সুবা হলো, প্রতিটা সুবা থেকে 100 করে দানা হলো, তাহলে একটা বীজ থেকে কয়টা হয়েছে? 700। কাজে এটা মনে করেন না যে আমি টাকাটা কই দিলাম, আল্লাহ নিজে বলছে কোরআনে, এবং আমি তোমাকে কি পরিমাণ দিব তুমি জানো না, আমি তোমাকে কি পরিমাণ দিব এটা তুমি কল্পনাও করতে পারবে না। কাজে এয়ানত দিতে কখনো কি আপনার দ্বিধাবোধ করবেন না। তাহলে পক্ষ উপলক্ষে আপনারা কর্মী, আমি এখান থেকে আপনি কর্মী না, আমি কত এয়ানত দেন? তাহলে গরম সময় লেগে যাবে, আমি আর ইন্ডিভিজুয়াল বলছি না। এখন আমি চাচ্ছিলাম যে আপনাদের ইয়ানত পরিমাণটা কে কত দিবেন এটা ওয়াদাটা আমি নেব, তা আমি এখন নেব না। আপনাদের দায়িত্বশীলরা আছেন, নেতৃবৃন্দ আছেন, আপনারা আমার কথা হলো যে যেখানে আছেন, যে যত টাকা দেন, কেউ চেষ্টা করবেন ডাবল দেওয়ার জন্য, কেউ চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য, মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ কোরবানি, আর্থিক কোরবানি কি করতে হবে আপনাদের দিতে হবে। আপনারা জানেন উহুদের যুদ্ধে সূরা তওবা পড়বেন, এখানে ঘটনাবলী আছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহ বললেন যে উহুদের যুদ্ধ আছে, উহুদের যুদ্ধ খন্দকের পরে, হ্যাঁ, আর তো আপনার বদরের পরে কি উহুদ না, ওদের পরে কি খন্দকের পরে তবুকের যুদ্ধের সময়, আপনার এই সময় ফসল কাটার সময় একটা জিহাদ থেকে আসছে, খুব কঠিন সময় ছিল তখন। আরো আল্লাহ নবী বললেন যে আমাদের কি করতে হবে? তবুকের যুদ্ধে যাইতে হবে, তোমাদের যা যা কিছু আছে তোমরা কি করো, বাইতুল তখন আমরা জানি যে সাহাবীদের মধ্যে কি করতো, উমর ছিলেন কি সবচেয়ে না, উসমান কি তার সম্পদের অর্ধেক দিয়ে দিল, সবাই যার কাছে দিয়ে দিল। আবু বকর তো জানি আমরা সাহাবীদের মধ্যে কে ছিল সবচেয়ে গরিব ছিল, আবুর তো কিছু নাই, ঘরে কিছু নাই, তবু ঘরে যা ছিল এটাই কি করছে আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে। এটা বলো যে আল্লাহ নবী আমার ঘরে এইটাই ছিল আর কিছু নাই, নিয়ে আসছে। তাহলে তুমি এইটাই ছিল নিয়ে আসছো, তুমি ঘরে কি করছো? ঘরে কি রেখে আসছো? ঘরে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। দেখেন ইমানের যে চেতনা, ঘরে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। এবং এতে কি হলো, আল্লাহ নবী ঘোষণা দিলেন আবু বকরের দান হলো কি সবচেয়ে উত্তম দান। এই জন্য আপনাদের সাধ্য মতো যার যতটুকু আছে কেউ এমন বাকি রাখবেন না, এবং এমন যে পরিমাণ দেন চেষ্টা করবেন যে কোনো হওয়ার চেষ্টা করেন আপনার আয়ের কমপক্ষে 5% যাওয়ার জন্য, আর 5% একবারে রাখতে পারবেন না, আপনারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় সময় অনেক গেছে, গরমের মধ্যে আপনারা সকাল থেকে নিয়ে এখানে আসেন, রাস্তা খাই এখনো। তো আমার আলোচনা আরো অনেক ছিল কিন্তু সুযোগ নেই সময়ের জন্য, আরো প্রোগ্রাম আছে, আমারও আছে, হ্যাঁ সময় নাই। এই জন্য আমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলোর উপরে আমাকে আমল করা আল্লাহ তৌফিক দিন, এবং আপনারা আমল করেন, এবং আমরা যাতে সত্যিকার একজন আল্লাহর সৈনিক মুজাহিদ হিসেবে গড়ে তুলতে পারি এই কামনা করে। এবং সকাল থেকে আপনারা যারা এখানে আসছেন, কষ্ট করে সময় দিয়েছেন, আল্লাহ আপনাদের এই সময়কে কবুল করুন। বিশেষ করে আমাদের অতিথি এনপির ভাই এখানে কষ্ট করে সকাল থেকে আসছেন, ওনাকে আল্লাহ দান করুন। সবার মঙ্গল কামনা করে এবং সফলতা কামনা করে আমার আলোচনাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।